ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের যে আমার বাংলা গ্রন্থটি আছে সুভাষ মুখোপাধ্যায়ের, এইখান থেকে তোমাদের আমি গারো পাহাড়ের নিচে অংশটি পড়াবো। যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের পুরো নম্বর হাতের মুঠে আনতে পারো। তার জন্য আমাদের এই প্রয়াস। চলো মূল বিষয়ে যাওয়া যাক। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা যে গ্রন্থটি আছে তার প্রথম গল্প হচ্ছে এটাই, গারো পাহাড়ের নিচে। গারো পাহাড়ের নিচের গল্পের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যন্ত একটা পাহাড়, গারো পাহাড়, সেখানে মানুষদের জীবনযাত্রা, যাদের আমরা না দেখি ভারতবর্ষ, না দেখি বাংলাদেশ, এদের একটা মর্মান্তিক জীবনযাত্রা আছে। তো এই অসহনীয় মানুষদের কথা যাদের কাছে গিয়ে যিনি লিখেছেন তিনি সুভাষ মুখোপাধ্যায়। এত অসহায় মানুষের কাছাকাছি যাওয়ার ক্ষমতা বোধহয় সুভাষ মুখোপাধ্যায় ছাড়া আর কারোর মধ্যে ছিল না, আছেও কিনা সন্দেহ আছে। তো আমরা এদের জীবনযাত্রা নিয়ে আলোচনা করব, গারো পাহাড়ের এলাকায় মানুষের জীবনযাত্রা কেমন হয়। চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, তুমি বাংলাদেশ একটা জায়গা ময়মনসিংহ, মানে গারো পাহাড়টা এমন জায়গা যেটা বাংলাদেশ থেকেও কাছে আবার ভারতবর্ষের শেষ প্রান্ত থেকেও কাছে। ওই জন্য বললাম যেটা কাদের জায়গা বুঝতে পারা যায় না। কিছু অংশ আছে হয়তো বাংলাদেশের, কিছু অংশ আবার ভারতবর্ষের থাকতে পারে। কাঁটাতারা বেড়ায় এই ধারটা ভারতবর্ষ, ওই ধারটা হতে তোমার ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ পড়ছে, আর ওই ধারটা পড়ে পড়ছে তোমার বাংলাদেশ। তাই চৈত্র মাসে যদি যাও ময়মনসিংহ, তো দেখবে রাত্রির উত্তর শিখরে তাকাবে একবার, ময়মনসিংহে যে একবার উত্তর দিকে তাকাবে, দেখতে পাবে যেন এক রাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ময়মনসিংহ যেতে হবে তোমাকে বাংলাদেশ, সেইখানে গিয়ে একবার তুমি উত্তর দিক তাকাবে, তাকালে মনে হবে যেন কোনো একটা আগুনের একটা ধোঁয়া, কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, বিশাল ধোঁয়া রাশি উঠছে। তুমি রীতিমতো ভয়ও পেয়ে যেতে পারো। তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আসলে ওটা কিন্তু মেঘ নয়, ওটা গারো পাহাড়। তা যে চিন্তা তোমার মনে হচ্ছিল যে মেঘ বা আগুন, সেটা কিন্তু নয়, ওটা একটা পাহাড়। গারো পাহাড়ে যারা থাকে বছরে এই সময়টা তারা চাষবাস করে। তারা বুঝতে পারছো যে আমরা চাষবাস করি বর্ষাকালে, হয়তো আগস্ট সেপ্টেম্বর এই সময় আমাদের বর্ষা চলছে, বা আমরা বাংলাতে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসগুলোতে চাষ করি। কিন্তু তোমরা কি দেখেছো যে চৈত্র মাসে চাষ হয়? কিন্তু ওদের চাষের একমাত্র সময় হচ্ছে চৈত্র মাস। কারণ তোমরা জানো যে আমাদের যে বৃষ্টিপাত শুরু হয় দার্জিলিং গারো পাহাড় এলাকায়, সেটা কিন্তু এপ্রিল মাস। আমরা যারা নর্থবঙ্গে আছি, উত্তরবঙ্গে তারপরে শুরু হয়, আর যা দক্ষিণবঙ্গে আমরা আছি তা আরও পরে শুরু হয়। তা নিশ্চিতভাবে বৃষ্টিপাত ক্রমাগত পিছিয়ে আসে, হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বাড়িপাতগুলো পিছয়। তাহলে চৈত্র মাসে বৃষ্টি হবে, তখনই বর্ষা, যার যেখানে বৃষ্টি যখন ঢুকবে তার তখনই কিন্তু বর্ষা শুরু হবে। তো আমরা এই গৌণ এলাকার, ছোট্ট এলাকার চাষবাস তো আমরা দেখি না, তাই আমরা এখনও শুধু বলি আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। কিন্তু এখন তো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আষাঢ় শ্রাবণ মাস গ্রীষ্মকালই হচ্ছে। আমি তো বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই 4 মাস গ্রীষ্মকাল, আর ভাদ্র আশ্বিন এই 2 মাস বর্ষাকাল। শরৎকাল উঠে গেছে কোন দিকে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের যখন বৃষ্টি আসবে তখন আমাদের কিন্তু এখন ভাদ্র মাস, এখন গাছ লাগানো শুরু হচ্ছে, এখনো বৃক্ষরোপণ হচ্ছে। এটা শরতের মেঘ হওয়া উচিত, তাতে এখন আকাশ গোমড়া, মুখ কখন কি বৃষ্টি নামে জানি না। তো এটা দক্ষিণবঙ্গের অবস্থা বলছি। আমাদের উত্তরবঙ্গে এখনও বৃষ্টি হচ্ছে হালকা, কখনো কম কখনো বেশি। আর দক্ষিণবঙ্গে 4 মাস তো গরমই কাটিয়ে দিল, প্রচণ্ড, যতটা তোলা যায় ততটা তুলেছে। আর এখন মাঝে মাঝে গোমড়া ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধার হালকা হচ্ছে হয়তো। তো যাই হোক, চৈত্র মাসে বৃষ্টি হয় এখানে, আমরা বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা ওই সময় দেখলেই এমন একটা মেঘ আসে যেটা দেখলে তুমি ভয় পাবে। লেখক কি বলছেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আসলে ওটা একটা মেঘ নয়, ওটা গারো পাহাড়। গারো পাহাড়ে যারা থাকে বছরে এই সময়টা তারা চাষবাস করে, অথচ এদের চাষবাসের পদ্ধতি দেখো একদম সম্পূর্ণ আলাদা। আমরা চাষবাস করলে নিশ্চয়ই নাগল বলদ এসব নিয়ে চাষবাস করি, এখন কি ট্রাক্টর যন্ত্র, কৃষি যন্ত্রপাতি এসব নিয়ে চাষ করি, আধুনিক কৃষি পদ্ধতি। ওদের অদ্ভুত কৃষি, ওদের হাল নেই, বলদ নেই, ওরা কিচ্ছু নেই। তাছাড়া পাহাড়ের উপর তো শুধু গাছ আর পাথর, মাটিওতে নেই। চাষ করছে এটা আশ্চর্যের বিষয়, মাটিও নেই, হাল বলদ নেই। যা দিয়ে মাটি খুঁড়বে সেই হাল, অত নাগল বলদ গরু টানবে,
এখন কলে ডাগল ট্রাক্টর হয়েছে, এগুলো ওদের কাছে কিচ্ছু নেই, ইভেন মাটিও নেই। আরে মাটি পাবে কোথায়, চাষ করবে? সেটাই তো আশ্চর্য বিষয়। তাহলে প্রশ্ন জাগে কী করে চাষ হয় এদের? তবু তারা ফসল ফলায়, মাটি নেই তবু ফসল ফলায়। আমরা প্রায় বলি না যে পাথরের সোনা ফলিয়ে দেবো, চেষ্টা থাকলে তাই হয়, পাথরের সোনা ফলানো যায়, ইচ্ছা শক্তি থাকতে হবে প্রবল। তাহলে এদের মধ্যে সেই ইচ্ছা শক্তি আছে বলেই পাথরের সোনা ফলাতে পারে। মানুষকেও তাই বলি, ইচ্ছা শক্তি থাকলে অনেক কম বুদ্ধি নিয়েও অনেক বড় হতে পারবে, আর ইচ্ছা শক্তি না থাকলে অনেক বুদ্ধি নিয়েও তুমি কিন্তু পিছিয়ে পড়বে। যাই হোক, নইলে এরা সারা বছর খাবে কি? হয়তো বলবে পেটের তাগিদে, কারণ একমাত্র এই সময় চাষ করলে পরে সারা বছর খেতে পাবে, নাহলে খেতে পাবে না। এই জিনিসটা, এই যন্ত্রণার কথা ভেবে ওরা কিন্তু চাষ করে। তাই বছরে এমনি সময়টা কীভাবে চাষ করে সেই চাষের পদ্ধতি জেনে নাও। এমন সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। প্রথম কাজটা হচ্ছে যত শুকনো ঝোপঝাড় আছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া। আর সে কি আগুন! দেখলে অবাক হয়ে যাবে, যেন মনে হয় রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতা যেন এখনো কান বন্ধ করে শুনতে পাওয়া যায়। এখনো এরকম একটা প্রবাদ আছে আমাদের কাছে। দাও দাও, দুটো কানে আঙুল দাও, দেখবে একটা শব্দ হচ্ছে। বলছে এটা কিসের শব্দ? রাবণের চিতা জ্বলছে। যাই হোক, রাবণের চিতা এখন নাকি জ্বলছে, জ্বলছে তো জ্বলছেই। যদিও একটু কল্পকাহিনী, কিচ্ছু না। বছরে এমনি সময় যেন জঙ্গল মহলের গাছপালা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সমস্ত গাছপালাও জানে তাদের মৃত্যুর সময় ঘনে এসেছে। যখন যে কোনো মুহূর্তে জীবন্ত গাছপালাগুলো তারা কিন্তু আগুন লাগিয়ে দিতে পারে। জঙ্গলে যখন আগুন লাগে তখন ভারী মজা হয়। কারণ কাদের মজা হয়? যারা সেখানে আগুন লাগায় তাদের সেখানে কিন্তু ভারী মজা হয়। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই। তাহলে শুধু গাছপালা নয়, বনের বন্য প্রাণীরাও আগুনের ভয়ে তারা প্রাণ নিয়ে ছুটে পালায়। সেখানে কী সব জন্তু আছে তুমি চোখের সামনে দেখতে পাবে। ইভেন প্রয়োজন তুমি ওই সমস্ত হিংস্র জন্তুর গায়ে হাতও দিতে পারবে, ওরা তোমাকে আক্রমণই করবে না, কারণ ওরা নিজের প্রাণ ভয় ভীত। এরা কারা? এরা বাঘ, এরা ভয়ঙ্কর অজগর, এরা হরিণ, এরা শুয়োর। এই জন্তুরা যে যেদিকে পারে ছোটে। আর পাহাড়ি মেয়ে পুরুষেরা সেই সুযোগে মনের সুখে হরিণ শুয়োর মারে প্রিয় খাদ্য হিসেবে। তারপর সন্ধেবেলা শিকার মেরে গোল হয়ে তার নাচ আর গান করে। প্রত্যেক দিন সন্ধেবেলা হলে এদের পিকনিক, কারণ বনের হরিণ আর বন শুয়োর নাকি এদের খুব প্রিয় খাদ্য। এদিকে আস্তে আস্তে গোটা বন সব পুড়ে ছাই হয়ে যায়। দেখবে শ্মশান হয়ে গেছে বনভূমি। যত গুল্ম গাছ আছে তা তো পুড়ে ছাই হয়। এমনকি জীবন্ত বড় বড় বৃক্ষ পর্যন্ত জ্বলতে জ্বলতে যখন মাটিতে পড়ে যায়, এরা উল্লাসে চিৎকার করে। এই আনন্দকে ধরে রাখবার জায়গা নেই। কিন্তু বুঝতে পারছ না, এটার নাম ঝুম চাষ। কি ভয়ঙ্কর অবৈজ্ঞানিক চাষ এটা! আমাদের বৃক্ষরাজি আমরা সৃষ্টি করতে পারছি না, এরা ধ্বংস করছে। আর কিন্তু এই চাষটা না বিরাট ভালো চাষ। যে চাষটা আমরা 3 মাস 4 মাস করি সেটা 1 মাসই হয়ে যাবে, আর ফসল বিরাট আকারে। এখানে মাটি তো লাগবে না, লাঙল লাগবে না, বীজ লাগবে না, রোপণ করতে হবে না, কিচ্ছু করতে, বীজতলা করতে হবে না। একবার শুধু বীজটা ছড়িয়ে দাও, দাও দাও করে তুমি দেখবে যে ওই 4 ফুট 5 ফুট যে ছাই পড়েছে সেখানে গাছ বাড়ছে তো বাড়ছে। আর কোনো কিছু লাগছে না, জল লাগছে না, সার লাগছে না, খুঁড়তে হচ্ছে না, পরিচর্যা নেই, কীটনাশক নেই, কিচ্ছু নেই। কিন্তু এটা কি সঠিক? পরিবেশকে ধ্বংস করে এরকম চাষ। যাই হোক, তখন ওদের যে বললাম চকচকে পাথর, তার উপরে পড়ে যায় পুরো কালো ছায়ের পস্তরা, এবং বিরাট উঁচু পর্যন্ত। এবং তার উপরে বীজ ছড়াতে যা বাকি, শুধু বীজ ছড়িয়ে দাও, দেখবে সঙ্গে সঙ্গে গাছ জন্মাচ্ছে। আর সেই গাছের শ্রীবৃদ্ধি দেখলে অবাক হয়ে যাবে। সেই দেখতে দেখতে সে পোড়া জমির ওপর আস্তে আস্তে বীজ ছড়ানোর পর সবুজ রঙের একটা রং ধরে যাবে, চারদিক শুধু সবুজ আর সবুজ। মাথা চাড়া দেয় সেখানে যে সমস্ত কৃষি ফসল, তার মধ্যে ধান, তামাক, আরও কত ফসল সেখানে কিন্তু ফলতে শুরু করে। আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও না আমরা পর, কারণ আমরা এদের কেউ খোঁজ নেই না। শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। এটা প্রতি বছর আমরা দেখতে পাই। যখনই আমাদের এই সময়টা আসে, চৈত্র মাস, উত্তর দিকের জঙ্গলটা জ্বলে উঠল। দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না।
একবার চাষ করে, তারপর লোকগুলো কোথায় গেলো, কী করলো, আমরা আর খোঁজ রাখি না। তবে আমি কাছাকাছি গিয়েছিলাম একবার, লেখক বলছেন। গারো পাহাড়ের নিচে ঠিক জায়গাটার নাম সুসং পরগনা। সুসং পরগনা রেললাইন থেকে অবশ্য অনেকটা দূর, সহজে কেউ যেতে চায় না। এইরকম ভয়ঙ্কর দুর্বিষহ দুর্গম রাস্তায় সহজে কি যেতে চায়? আমরা দেখতে হলে ভালো ভালো পথ দিয়ে যাই। শিলিগুড়ি দিয়ে দার্জিলিং, কাশ্মীর, কত ভালো পথ আছে। এইসব দুর্বিষহ জঙ্গল আদি মানুষের কাছে কে মিশবে? তাই যায় না। লেখক গিয়েছিলেন। ওখানে রেললাইন আছে একটু দূর দিকে, সেটা শুধুমাত্র যায় লোকাল ট্রেন, তাও ধকধক করা ট্রেনগুলো, অবস্থা খুব খারাপ। তারপর নেমে পড়তে হবে রেললাইন থেকে। রেললাইন থেকে অনেকটা দূর। আর গাড়ি যাবার যে রাস্তা আছে, তুমি যদি বলো করে আমি গাড়ি নিয়ে যাব কোনো 4 চাকা, তোমার জীবনটা কিন্তু বেরিয়ে যাবে। তখন মনে হবে যে এই রাস্তায় যদি কখনো যাও সত্যিই তোমার কান্না পাবে। তার চেয়ে মনে হবে হেঁটে যা, এর চেয়ে অনেক আরাম। অতটা পথ হাঁটতেও পারবে না, আর চেপে ঝপাং ঝপাং করে তোমার শরীর থেকে যা আছে না, হাড় কোমর বাঁকিয়ে দেবে। তো গিয়েছিলাম, তাও গিয়েছিলাম সুসং পরগনা। সুসং শহরের গা ঘেঁষে গিয়েছিলাম। প্রথমেই চোখে পড়লো আমাদের একটা নদী। সবাই বলল এই নদীর নাম সোমেশ্বরী নদী। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট নদীটি, মনে হবে এত শান্তশিষ্ট এর কথাই নেই। আর শুধু শান্তশিষ্ট নয়, নদীটির জলও নেই। কোথাও মনে হবে যে হেঁটেই পার হয়ে যায়, এতই কম জল। সেই জলে তুমি যেই পা দিয়েছো না, অমনি মনে হবে যে কেউ যেন পায়ের দড়ি দিয়ে তোমায় পিছনে টেনে নিয়ে যাচ্ছে। আরে স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে। অর্থাৎ দেখলে কি হবে, চেটো জল হতে পারে, হাঁটু জলও নয়। আমরা তো রবীন্দ্রনাথের কবিতা পড়েছি, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে। তো এখানে চেটো জল থাকে, সেই চেটো জলে তুই উল্টে যাবে। এমন খরস্রোতার নদী যে তোমার ওই নদী অতিক্রম করার ক্ষমতা নেই, কারণ সোমেশ্বর নদী যেন রেগে টং হয়ে আছে। তার চেয়ে তুমি যাও ফেরিঘাটে। ফেরিঘাটে কি হয়? ফেরিঘাটে তোমাদের অনেক জিনিস পারাপার করে, অনেক দেখবে। শুধুমাত্র আমাদের বাংলাদেশ না, সীমান্ত বর্ডার তো, ওই প্রান্তে এই প্রান্তে, নদীর দুটো প্রান্তেই আমাদের বিহারে মানুষের বেশি থাকে। ওরা নাকি একটা জমি লিজ নেয় আর জমি জিনিস পারাপার করে। খুব কম জল, তার মানে এই নয় যে ওখানে বড় নৌকো আছে, না, হেঁটে হেঁটে পার করে মানুষ, সেটাই পেরোতে পারে। তো আশ্চর্য হবে যে হেঁটে মানে চেটো জল তাও পেরোতে পারে, উল্টে যাবে, উল্টে গিয়ে ভেসেও যেতে পারো, এমনই ভয়ঙ্কর খরস্রোত জল। তাই খুব ডেঞ্জারাস নদী। মনে হয় সোমেশ্বর নদী দেখে টং হয়ে আছে, অথচ দেখবে মানুষ উল্টে যাচ্ছে, আর গরু ভেড়া এরা দিব্যি আরামে পার হয়ে যাচ্ছে। আসলে এরা জানে কেমন করে পা ফেলতে হয়। আসলে তোমরা যে নিশ্চয়ই অভ্যস্ত, মাঝে মাঝে দেখেছো চলমান সিঁড়ি, যাদের অভ্যেসটা আছে তারা সুন্দর পার হয়ে যায়, আর যারা কম অভ্যেস করে তারা একটু ভয় ভয় করে। এই বোধে উল্টে গেলাম। বিষ্ণুপুরও হয়েছে আমাদের এখানে, বাঁকুড়া বিষ্ণুপুর দুই স্টেশনে হয়েছে। বড় ফ্ল্যাটে আছে, আর নার্সিংহোমে আছে, হসপিটালে আছে, সমস্ত জায়গাতে আছে। আজকে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটা বড় ফ্ল্যাটে আছে। তাহলে আমাদের পিছিয়ে পড়া এলাকাগুলোতে লিফট হয়ে গেছে। আগে শুধু কলকাতায় দেখতাম চলমান সিঁড়ি আছে আমাদের ইয়েতে। তো লিফট সহজ, চলমান সিঁড়িতে চাপা কিন্তু অনেক একটু ভয় আছে। তো যাই হোক, এই চলমান সিঁড়ি মানেই যেমন ভয় থাকে, যাদের অভ্যেস আছে তাদের কোনো ব্যাপারই কিছু না। দেখবে আমরা দেখেছি যে মেট্রো স্টেশনে কলকাতার মানুষদের, আর তাতেও মানে তার মধ্যে হেঁটে যাচ্ছে। চলমান সিঁড়িতে এমনি একটা নিজস্বতাভাবে এগিয়ে যায়, কলকাতার লোকগুলো অত অস্থির, ঝরঝর করে উঠে চলে গেল, মানে এটাও ওদের টাইম নেই। চলমান সিঁড়ি ওরা হাঁটে, ওরা চলমান দাঁড়ায় না কখনো। কলকাতার লোকেরা চলমান সিঁড়ির উপরে ঝড়ের মতো ছোটে, তারপর ওইটুকু সময় তাদের অবকাশ নেই। আর আমরা চুপ করে বসে দাঁড়িয়ে গেলাম, গিয়ে ঝাঁপি দেবো কখন, ঝাঁপাবার জন্য বুকটা ধুপুক ধুপুক করে বোধহয় হামাগুড়ি খেলাম বোধে। যাই হোক, এই যে ঝপাং করে ঝাঁপাতে হবে আর ঝপাং করে নামতে হবে, এই অভ্যেসটি রাখতে হবে। তো সেরকম তোমাদের যখন নদীতে যাবে তখন আমরা কি করি, ডান পা বাঁ পা ফেলে যাই, ওরকম না, সোজা পা ফেলে। আমাদের কখনো পা সোজা পড়ে না, আমরা আগিয়ে পা ফেলি। এরকম না করে যদি ঝপাং পা, গরু শিখে গেছে, ঘোড়া শিখে গেছে, মানুষ শেখেনি।
মানুষের উল্টে যায়। এই জন্য ওইখানে ওরা টাকা দিয়ে জিনিস পার করে। কেউ বা বলে আমার হাতটা একটু ধরো, পার করে দেবো, পয়সা নেবে, চিন্তা নেই। সে তোমার যদি হাত ধরে তো সুন্দর পার করে দেবে, তার ব্যালেন্সে তুমি বেরিয়ে যাবে, তুমি যেমনই পা দাও। তো এটা একটা সিস্টেম। তো ওখানে এই জন্য প্রচুর লোক আছে তোমাকে পার করে দেবার জন্য, পয়সা নিয়ে হাঁটি হাঁটি তোমার পার করে দেবে। তার হাতটা ধরে তোমার টেনশন কিছু নেই। হ্যাঁ, শুধুমাত্র তোমাকে হাঁটি হাঁটি পার করবে বলে। পয়সা নেই, বেশি পয়সা না, 10 টাকা 20 টাকা, তা বেশি নয়। ওতেই তুমি নিশ্চিন্ত যে তুমি ভেসে যাবে না। তাই যাই হোক, প্রত্যেক পিছনে 10 টাকাও নেওয়া হয়, সেটাও কিন্তু কম টাকা নয়। এবং অনেক লোক কিন্তু চাপ ওদের হাত ধরে, তো ধরতে হবে নিজের বাঁচার জন্য। তো যাই হোক, পাহাড়ি নদী এবং যারা পার করে তারা কিন্তু প্রয়োজনে তোমাকে চ্যাংদোলা করে পার করে দেবে যদি উল্টে যাও। এমনটাও কিন্তু মানে ওখানে দুজন হাত ধরবে, তুই ঝুলতে পার করে দেবে। তাই তোমার টেনশন কোনো কারণ নেই যে তুমি জলে উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। একদম বিহারিদের ক্ষমতায় ম্যাক্সিমাম বিহারি হয়, যার জন্য ওদের প্রচণ্ড ক্ষমতা। আর তোমার টেনশন মুক্ত তুমি ওখানে হবে। শুধু মানুষ না, জিনিসপত্র তো পার করতে হয় কেন। তো যাই হোক, এই হলো পাহাড়ি নদী সোমেশ্বরী ঘটনা। তার চেয়ে সেখানে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ দেখবে ওখানে যারা অভ্যস্ত, তার দিব্যি আরামে পার হয়ে যাচ্ছে। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। ওখানে যে মাঝিরা আছে তারা তোমাকে পার করার জন্য, যে মাঝি বলি আমরা, হিন্দুস্তানি মাঝি, বিহারি মাঝি, বাংলা ভালো বলতে পারে না, হয়তো গর্ব করে বলবে তার যে বিহারি মনিপ, বাংলা সব ফেরিঘাটের সে মালিক। অর্থাৎ এটা বলেই দিচ্ছে হিন্দুস্তানি মানে নন বেঙ্গলি, এরা বিহারি সবাই, কিন্তু এরাই এই ফেরিঘাটের মালিক। তো পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদের মতোই হাল বলদ নিয়ে চাষ করে। তার আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা পাহাড়ের উপর প্রান্তে, গারো পাহাড়ের নিচে। কিন্তু আরও নিচে তুমি যাও, তারা দেখবে তারা কিন্তু ওরকম নয়, ওখানে মাটি আছে, হাল বলদ নিয়েই চাষ করে। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপও আছে। পাহাড়ি ছাপ মানে একটা ক্লান্তির ছাপ, একটা পরিশ্রমী ছাপ। হাজং উপজাতির নাম, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, এমনি সব নানা জাতির মানুষ। ওখানে বিভিন্ন জাতি উপজাতি আছে যাদের নাম হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, নানা জাতি আছে। তবে হাজং আর গারো এই দুটো খুব বিখ্যাত নাম, এই দুটো স্পেশালি। তবে গারোদের ভাষা আলাদা একটু। হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু উচ্চারণটা কিন্তু আমাদের কানে কিন্তু অদ্ভুত ঠেকবে। কেমন বলে ওরা? তকে ওরা ট বলে, আর টকে ওরা ত বলে। ডকে ওরা দ বলে, দকে ওরা ড বলে। প্রথম শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো একবার, তোমার কাকার বয়সের একজন হিষ্টপুষ্ট মানুষ যদি দুধকে ডুড বলে আর তামাককে তামাক বলে। বাচ্চা ছেলে বললে মেনে নেওয়া যায়, হিষ্টপুষ্ট কাকার বয়সী একজন মানুষ সে যে বলে আমি ডুড খাবো, আমাকে তামাক দাও, তুমি তো বলবে আপনি কি তোতলা নাকি বাচ্চা ছেলে, এর মধ্যে একটা বলবে। কিন্তু মনে রাখবে, আমি তামাক খাবো, আমি ডুড খাবো, এটা কিন্তু শুনলে হাসি পেতে পারে, কিন্তু এটা ভাষা। এটা ও তোতলাও নয়, অশিক্ষিত নয়, ও কিন্তু বাচ্চাও নয়, ওটা ভাষা, পুরোপুরি ভাষা। তোমার মধ্যে তোতলা হতে পারে, কিন্তু ওটি ভাষা। এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যাবে কেমন এদের ঘর। গারোদের ঘর দেখলেই চেনা যায়, মাচা করে ঘর বাঁধা আছে এদের। মাচার তাহলে ওখানে ঘরগুলো সব মাচায় বাঁধা। তুমি অদ্ভুত দেখবে যে ঘরগুলো প্রত্যেকটা মাচা। কেন মাচা সেটাও লেখক বলেছেন। মাচার উপরে যেখানে শোয়া সেখানে রান্নাবান্না, হাঁস মুরগিও একই উচ্চাসনে থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব। বুনো জন্তু জানোয়ারদের ভয়ে এই ব্যবস্থা, ভালো করে জেনে নাও। সুন্দর করে লেখক বলে দিচ্ছেন কারণটা কি। লেখক বলছেন যে কারণটা কিছুই না, কারণটা হচ্ছে ওখানে হিংস্র জন্তুদের আক্রমণ আছে, আর তার জন্য ওদের যে উপজীবিকা পশু হাঁস মুরগি এগুলো ধরে নিয়ে চলে যেতে পারে। মাচার মধ্যে হাঁস মুরগির সমস্ত ক্ষণ থাকে। আর জানো যে কেজিং বা খাঁচা সিস্টেমে চাষ করলে প্রোডাকশন বহুগুণ বাড়ে। লিটার সিস্টেম তোমরা যারা বায়োলজি পড়েছো আমার চারা অনেক ভালো জানো, আমি কম জানি তবু বলছি।
লিটার সিস্টেম চাষ করলে কিন্তু লিটার মানে যদি তুষ আর চুন দিয়ে হয় তাতে কিন্তু অনেক গ্যাস নির্গত হয়, তার ফলে কম প্রোডাকশন হয়। কিন্তু যদি কোনো খাঁচা অর্থাৎ বাঁশের কি তারির করে করা যায় তাহলে ওদের মলমূত্রগুলো সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে, জমবে না, তার ফলে যেন কোনো দুর্গন্ধ কোনো অ্যামোনিয়া গ্যাস ছড়াবে না, তার ফলে ওটা কিন্তু ভালো পদ্ধতি। তো এটা একটা পদ্ধতি, ভালো চাষ হবে। যদি সর্বক্ষণ আমাদের খাঁচা মানে বদ্ধ অবস্থায় চাষ করা যায়, মুক্ত অবস্থায় চাষ করা না যায়, মুক্ত চাষ করলে তো ধরে নিয়ে চলে যাবে, তাই এরা কি চাষ করে? বদ্ধ চাষ, যেটা আমরা ফার্মিং সিস্টেম করি। তো ওরা খাঁচার মধ্যে থাকে। দ্বিতীয়ত ওদের নিজেরও জীবন যন্ত্রণা যে কোনো মুহূর্তে তো আক্রমণ হতে পারে, তাই বন্য জন্তু হঠাৎ আক্রমণ করতে না পারে বলে এদের খাঁচাগুলো, বাড়িগুলো মাচার উপরে, যেখানে রান্না করে সেখানে শোবার ঘর, আর সেখানে হাঁস মুরগি থাকে। যেহেতু খাঁচা সিস্টেম তাই দুর্গন্ধর একটু প্রবণতা নেই, সবসময় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের যখন কেজিং এই লিটার সিস্টেম হয় তখন পাশ দিয়ে বেরোতে পারবে না, এমনই দুর্গন্ধ। যেমন জয়পুর জঙ্গলে পাশ দিয়ে দেখবি কি গন্ধ ছাড়ছে। তো যাই হোক, এই অঞ্চলে হাজংদের সংখ্যা সব থেকে বেশি। হাজং কথার মানে কিন্তু পোকা। তাদের মতে পাহাড়তলি অঞ্চলের হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসে তাদের জুড়ি নেই, আর চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গাড়োরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে চাষের পোকা। পোকা শব্দটা আমাদের প্রায় বলি, দেখবে আমরা বলি যে বই পোকা, তাকেই বলি যে সবসময় বই ছড়া থাকে না। তো যে যার বইয়ের প্রতি নেশা আছে, অর্থাৎ স্টুডিয়াস ইংলিশে বলি, বাংলায় বলি বই পোকা, এরকম যে চাষ ভালোবাসে তাকে, যে কোনো ক্ষেত্রে যে মানুষ যদি সেটা নিয়ে চিটিয়ে থাকে তাকে পোকাই বলবো। সেটা ফেসবুক পোকা হতে পারে, বর্তমানে দেখেছি অনেকে তাই আছে। তো ফোন পোকা। তো যাই হোক, দুঃখের বিষয় তখন তো আমাদের ফোন সৃষ্টি হয়নি, তাহলে নিশ্চয়ই লেখক একটা নাম দিয়ে যেতেন। আমরা নিজেরা হয়তো বলতে পারি ফোন পোকা। আচ্ছা, ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক তুমি একটা টিলার ওপরে ওঠো, দেখবে নিজের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ আর সবুজ, যতদূর দেখা যায় শুধু ধান আর ধান। একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে উঠেছে। ভাবলে অবাক লাগবে, যখন আমাদের দক্ষিণবঙ্গ মরুভূমি হবার উপক্রম, চৈত্রের দাবদাহ চলছে হালকা হাওয়া, তখন এখানে সবুজের সমারোহ। আর সে সবুজ এত হালকা হাসি যা দেখলে তুমি প্রচণ্ড একটা আনন্দ অনুভব করবে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় এদের জীবনে কোনো শান্তি নেই। কোথাও যেন একটা অশান্তির বীজ লুকিয়ে আছে, একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে কানাচে যেন লুকিয়ে আছে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে, পিঠে আটি বেঁধে ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুঁজো হয়ে খামারে জুটবে। কিন্তু মাঠ থেকে যাই তুমি তোলো, তার সবটাই তুমি ঘরে তুলতে পারবে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ। জমিদারের যারা কর্মচারী আদায়কারী তাদের আমরা বলি পাইক, তার নিচে যারা আছে বরকন্দাজ। শেখ মজার ধাঁধা, তখন তারা গালে হাত দিয়ে বলে, গালে হাত দিয়ে কি বলে? গালে হাত দিয়ে বলে, বড় ধাঁধায় পড়েছি মিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারে বারে ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। মাঠ ভরে গেছে সেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে, একদা কাস্তে নি সকলে লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে পালে পেয়াদা খালি পেটে তাই লাগছে ধাঁধা। দেখো এর মানেটাও লেখক করে দিয়েছেন আমাদের কাছে, বলে দিয়েছেন গায়ের আলবাঁধা রাস্তার গায়ের আলবাঁধা ছোট ছোট রাস্তার লোহার খুর বাঁধানো নাগরা শব্দ হয় খটখট, দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়, ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে, খিটখিটে বুড়িরা সাপ মুন্নি দিতে থাকে, জমিদারের টঙ্ক দিতে চাষিরা ফকির হয়ে যায়।
অভিশাপ দিতে থাকে, সব ফসল নিয়ে চলে যাবে। ছোট ছোট বাচ্চারা মায়ের করে ঢুকে যায় কি অত্যাচার দেখে। কিন্তু এমনই একটা অবস্থা তোমার কাছে। 50-60 বছর আগেও এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, পরীক্ষায় এটা আসে। এই আইনটার নাম হাতি বেগার। খুব ইম্পর্টেন্ট। হাতি বেগারের একটা কর। জমিদারের বেজায় শখ হাতি ধরার, জমিদারে হাতি ধরবেন। তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা। এই মাচার উপরে জমিদার উঠবেন। মাচার উপর সেপাই শান্তি নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। জমিদারের কোনো টেনশন নেই, তার সেপাই শান্তি নিয়ে ওরা উপরে উঠলেন। সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা, যাতে পান থেকে চুন না খসে তার একটা ঢালাও ব্যবস্থা। আর প্রত্যেক গ্রাম থেকে প্রজাদের আসতে হবে নির্দেশ চাল চিড়ে বেঁধে। অর্থাৎ এটা কর, তোমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, তোমাকে কিন্তু চাল চিড়ে বেঁধে এখানে কাজ করতে আসতে হবে। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বেড় দিয়ে দাঁড়াতে হবে। হাতির জঙ্গল, হাতি কি ভয়ঙ্কর জানো জঙ্গলে, সেটাকে মানুষেরা গোল করে দাঁড়াবে। ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই, সবাই যেতে হবে এই হাতি বেগার আইনে বেগার খাটতে। যারা হাতি বেড় দিতে যেত তাদের কাউকে সাপের মুখে, কাউকে বাঘের মুখে প্রাণ এমনি দিতে হতো। তারপর তো ভয়ঙ্কর হাতি আক্রমণ করতোই। হাতি ধরার কাজটা কি সহজ কাজ? কিন্তু এই কাজটা সেখানে মানুষদের করতে হতো। এটা অন্যায়। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? অত্যাচার তো শেষ আছে। তাই প্রজারা বিদ্রোহে উঠলো। এই লাইনটাও ইম্পর্টেন্ট। কেন বিদ্রোহ হলো? হাতি বেগার অন্যায় অত্যাচারের ফলে। গোরাচাঁদ মাস্টার, তোমরা জানো যুগে যুগে যারা সমাজকে এগিয়ে নিয়ে গেছে তারা একমাত্র মাস্টার বা টিচার। পৃথিবীর যত বিপ্লবী আন্দোলন মানুষের বিপ্লবের ভাষায় জুগিয়েছে তারা কিন্তু শিক্ষক। এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষকে চেতনা জাগিয়েছে শিক্ষক। তো ওখানে গোরাচাঁদ মাস্টার উনি হলেন তাদের নেতা। প্রথম বললেন তোমাদের এটা কোনো অধিকার নয়, এটা অন্যায় অত্যাচার, তোমরা করবে না। চাকলায় চাকলায় বসলো মিটিং, বিভিন্ন জায়গাতে মিটিং বসলো। কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র, যে হাতে অস্ত্র নাও প্রয়োজনে আছে। কামারশালায় তোমার যা খুশি ছোড়া ছুরি তৈরি করাও, নিজেরা অস্ত্র বানাও। শেষ পর্যন্ত জমিদারের পল্টনের কাছে প্রজাদের হার হলো। এটা তো স্বাভাবিক। বন্দুকের কাছে কখনো কামারশালার এই ছোড়া বন্দুক জিততে পারে কি? তবু বিদ্রোহ করেছিল। কিন্তু বুঝতেই পারছ বিদ্রোহ অবদমিত হতে পারে। বিপ্লব যত পড়েছ সব ক্ষেত্রে মনে রাখবে বিপ্লবীরা হেরে গেলেও তারা জয়ী তখন যদি আইন তৈরি হয়। কারণ সরকার ভয় পেয়ে তাদের জন্য নিয়ম তৈরি করেছে। তাহলে হাতি বেগার আর চললো না। এর মানে তোরা কি বুঝলে? যে এরা বুঝতে পেরেছে যে মানুষ বিদ্রোহী হয়েছে, এইভাবে জোর করে অত্যাচার করা কখনো যায় না। যতই অত্যাচার করে তোমাকে কারাগারে জেলে ঢুকিয়ে দিই, যদি দেখো আইন পরিবর্তন হয়েছে তখন জানবে সাঁওতাল বিদ্রোহ, তারপরেই সাঁওতাল পরগনা তৈরি হয়েছে। হেরে গেলেই বা ওরা জিতেছে কিসের দ্বারা? আইনের দ্বারা। যখন দেখবে সরকার অত্যাচার করে জানবে সরকার ভয় পায়, তোমাকে ভয় পায়। আর বরাবরই সবচেয়ে ভয় পায় শিক্ষক আর ছাত্র সমাজ। এরা আগুন লাগিয়ে দিলে আর এই আগুন নিভাবার জায়গা কিচ্ছু নেই। এখনো চৈতন্যনগরে এখনো তুমি যদি যাও হিঙ্গুর কোনায়, সেখানে যাও, সেটা খগ মোড়ল আমত মোড়লের বংশধরেরা আছে। এদের পূর্বপুরুষের কারো নাম খগ মোড়ল, কারো নাম আমত মোড়ল, এদের বংশধররা এখনো আছেন। এই সমস্ত মোড়ল বা গ্রামের প্রধানদের কাছে বিদ্রোহের গল্প তুমি অনেক শুনতে পাবে। থুরথুরে বুড়ো যারা এখন আছে ওখানে, তারা দুঃখ করে বলে, আরে সেকালে সর্ষের খেতে আমরা লুকোচুরি খেলতাম, এত সর্ষে হতো, আর মাঠে এত ধান হতো যে কাকপক্ষীকেও তাড়াতাম না, ওদের খেয়ে অরুচি হয়ে যেত, এত ধান হতো। গোয়ালে থাকতো প্রত্যেকের 60-70খানা গরু। এমন কোনো গোয়াল ছিল না যার গোয়ালে অন্তত 60-70টা গরু নেই। বুঝতেই পারছো, এখন গ্রামে গেলে তুমি গরু পাবে না, গ্রামে গেলে তুমি ছাগল পাবে না, শহরে মাঝখানে তুমি পেতে পারো শহর ছাগল চড়ছে, গরু চড়ছে। এত গরু, এত দুধ উৎপন্ন হতো, ওই দুধ ওরা নর্দমায় ঢেলে দিত। আর এখন দেখো, এক ফোঁটা দুধের জন্য আমরা পরের দুয়ারে হাত পাততে হয় ওখানে মানুষদের। একটা কথা আগে থেকে তোমায় বলে রাখি, এই অঞ্চলে যদি কখনো যাও বেড়াতে, ইচ্ছে তো যেতেই পারে, একবার বাংলাদেশ ভিসা কেটে বেরিয়ে আসে। তবে একটা বিষয় মাথায় রাখবে, কিন্তু এটা কিন্তু তুমি মাথায় না রেখে যাবে না কখনো। ওখানে
ওখানে যারা আছে সেই মানুষগুলো কারা, কোন দেশের মানুষ ওরা নিজেরাই জানে, ওরা কারা, ওরা কোন দেশের মানুষ এটা তোমাকে চিনতে হবে। কারণ তোমাদের দুটো অংশ আছে, আমরা এই অঞ্চলের মানুষদের ঘটি বলে ওরা, আর ওই অঞ্চলের আমরা কি বলি বাঙাল, আর এদেশের মানুষ। এখানে আমাদেরকে ঘটি বলায়, পশ্চিমবঙ্গের মানুষ ঘটি আর বাংলাদেশের হচ্ছে বাঙাল। তবে ওরা তোমাকে বাঙাল বলবে, ওরা ভাবে আমরা কিন্তু এলাকাটা বাংলাদেশের, কিন্তু ওরা ভাবে আমরা ভারতবর্ষের। ওদের ভুল ভ্রম আছে। কিন্তু ওরা যেখানে যাও, তুমি পশ্চিমবঙ্গতে গেলেও তোমাকে বলে বাঙাল, বাঙাল কোথাকার, রেগে যাবে না কিন্তু। কিন্তু আচ্ছা তুমি কি বাঙাল এরকম বলবে, তুমি যদি তর্ক করো না আমি বাঙালি, আরে বাঙাল বাঙালি তফাৎটা বুঝতে পারে না। আসলে বাঙালি কি, বাংলা কি, বাঙাল কি, এটাই আমাদের, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই তো বাঙালি, মুসলমানরা তো বাঙালি। আসলে বাঙালি মানে অনেকে ভাবে হিন্দু, এটা ভুল ধারণা। বাঙালি মানে হিন্দু নয়, বাংলা ভাষায় কথা বললেই বাঙালি। তবে কি পূর্ববঙ্গের লোকেদের বাঙাল বলে, তো ওরা এটা বুঝতে না পেরে ওরা পূর্ববঙ্গের লোকেও তোমাকে ওরা বলবে বাঙাল। তো এতে চটে যেও না কিন্তু, তাহলে ঝামেলা হয়ে যাবে। যে আমি পশ্চিমবঙ্গের লোক, আমি বাঙাল কোথায়, আমি খাঁটি, আমি বাঙালি। আরে বাঙালি তো কোনো বস্তু নয়। তো যাই হোক, তুমি কিন্তু এই নিয়ে তর্ক করবে না, চুপচাপ চলে আসবে, নাহলে কিন্তু ওই এলাকার তোমার তাই চটে যেও না। বাঙাল মানে কিন্তু বাঙালি, তাই তোমার রেগে যাওয়ার কোনো কারণ নেই। আর যিনি লেখক তিনিও বাঙাল, তাই উনি বলছেন সুভাষ মুখোপাধ্যায়। কাজে তুমি যারা বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে কখনো রাখবে না। আমরা জানি এখনও কলকাতার প্রচুর মানুষের বাপের বাড়ি ঢাকা, শ্বশুর বাড়ি কলকাতা। এখন বাপের বাড়ি যেতে হলে ভিসা কেটে যেতে হয়, এতে দুঃখের বিষয় কিছু নেই। হ্যাঁ, তো বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিতে পারিনি, হ্যাঁ, তাই ওরাও আমাদের পরপর ভাবে। যেহেতু ওদের আমরা নিজের করে নিতে পারিনি, তাই ওরা আমাদের সবসময় পরপর ভাবে। অথচ দেখো আমরা সবাই বাংলাদেশের মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়। ওপার বাংলায় বলো, এপার বাংলায় বলো, সবাই কিন্তু আমরা বাঙালি। বাঙালি ছাড়া অন্য কোনো পরিচয় নেই। ভারতবর্ষের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের লোকেরা অনুবীক্ষণে দেখতে হবে কোন জায়গাটায় আছে। একটা কোণে পূর্ববঙ্গে পড়ে আছে, কেউ বাংলায় কথা বলে না, কিন্তু বাংলাদেশ গোটাটাই বাংলা ভাষায় কথা বলে। আর ভারতবর্ষের 1% মানুষ বাংলায় কথা বলে, 99% মানুষ বাংলায় কথা বলে না। অথচ আমরা বাংলা ভাষা গর্ব করি, কিন্তু বাংলা ভাষা যেখানে যেখানে আছে তারাই বাঙালি। এটাই আমাদের শেষ পরিচয়। তোমাদের গল্প এখানে শেষ হলো।